গত ১.৫ বছর ধরে আগুন জ্বলছে মণিপুরে। রাজনীতির স্বর আরো গরম হচ্ছে, সত্তা বদলের ডাক উঠছে। তবে হিংসা থামবে কেন, কবে থামবে, কিভাবে থামবে, তা নিয়ে কি কেউ কোনো প্রশ্ন এখনো পর্যন্ত করছেন? এই নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হিংসা থামানোর কোনো পদক্ষেপ কেন কাজ করছে না, সেই উত্তর কি কেউ খুঁজছে? কেউ কেউ আদৌ খুঁজছে এই প্রশ্নের উত্তর? ভোট আমার আপনার অধিকার, আমাদের সংবিধানের মূল মন্ত্র। সেই ভোট যদি টাকা দিয়ে আর 5টা দ্রব্যের মতো দোকানে কিনতে পাওয়া যায়, তখন কি সংবিধানের ওপরই প্রশ্ন ওঠে না? মহারাষ্ট্রে ভোটের আগে যখন সংবিধানের রক্ষা করনেওয়ালারাই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তখন কি তাদের প্রশ্ন করে ভারতীয় জনতা পার্টি? কেন্দ্রের বিজেপি বাংলার ভোট নিয়ে গলা ফাটালেও কেন চুপ থাকে মহারাষ্ট্রের এই অন্যায় দেখেও? হুমায়ুন কবির তিনি দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার করতে। তবে তাতে আমার আপনার রোজকার জীবনের কোন উন্নতিটা হবে? আপনার আয় বাড়বে? রোজকার জিনিসপত্রের দাম কমবে? আপনার মূল্যবান ভোটের জন্য দেওয়া সব প্রতিশ্রুতি কি হঠাৎ কোনো জাদু বলে সত্যি হতে শুরু করবে? নাকি হুমায়ুনের এই দাবির পেছনে রয়েছে ফিরহাদ হাকিমের সঙ্গে তার দ্বন্দ্ব? নিজের স্বার্থে এই দাবি নাকি আপনার স্বার্থে এই দাবি, এই প্রশ্ন কি আপনি কোনোদিন করেছেন? কলকাতার কসবায় ভর সন্ধেবেলায় শুট আউটের চেষ্টায় আপনি তো নিরাপত্তার অভাব বোধ করছেন। আপনার ভয়কে হাতিয়ার করে যারা রাজনীতি করছে, তাদের কি কেউ প্রশ্ন করছে কোথা থেকে আসছে শার্প শুটার? কেন প্রমোটারদের বিবাদের জেরে ফায়দা লোটা কাউন্সিলররা আপনার শহরকে দিনে দিনে গলা টিপে মেরে ফেলছে, বুঝিয়ে ফেলছে পুকুর, দখল করছে মাঠ, বিহার থেকে অস্ত্র শুটার ঢুকিয়ে বিষিয়ে ফেলছে আপনার পরিবেশ? নমস্কার, আমি ইরমাজ সৈয়দ, আর এটা আমার গ্রাউন্ড রিপোর্ট। প্রথমেই যাব মণিপুরে, কারণ মণিপুর গত 1.5 বছর ধরে জ্বলছে। অশান্ত মণিপুরে এবার কনরাড সাংমার এনপিপি বিজেপির হাত ছাড়ল। জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রী বীরেনের পদত্যাগের দাবি। অসম মণিপুর সীমান্তে এখন প্রহরা বসেছে কমান্ডোদের, সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লিতে লাগাতার বৈঠক করছেন অমিত শাহ, কিন্তু তাতে কি কোনো সমাধান মিলবে? 2023 সালের 5ই মে মণিপুরে প্রথম হিংসা শুরু হয়। সেই রাজ্যের এক মহিলাকে নগ্ন করে প্যারেড করার ভিডিও দেখে লজ্জায় মাথা নত করেছিলাম আমরা, নত করেছিল গোটা দেশ। হিংসা শুরুর 52 দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম মণিপুর নিয়ে তার বার্তা দেন। সেই সময় রাজনৈতিক মহলের একাংশ বলেছিল 52 দিন নীরবতার পর মোদীর বার্তা কুমিরের কান্নার মতোই, লোক দেখানো। গত 1.5 বছরে বিক্ষিপ্তভাবে বারবার অশান্ত হয়েছে মণিপুর। এবছর নভেম্বরে নতুন করে আবার হিংসা শুরু হয়েছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে মণিপুরের হিংসা রুখতে অতিরিক্ত 50 কোম্পানি ফোর্স পাঠাতে হবে। তবে তাতেও কি শান্তি হবে? মণিপুর শান্তি ফিরবে? রাজনীতির সরগরমে সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, কেন বারবার হিংসার আগুনে জ্বলে উঠছে মণিপুর? দেখুন। গত বছরের এপ্রিলে মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মৈতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবি বিবেচনা করতে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ পাঠানোর নির্দেশ দেয়। এরই প্রতিবাদ করে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন। 2023-এর 3রা মে প্রতিবাদ মিছিল করে তারা। তারপরেই চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলায় কুকি ও মৈতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। হিংসা ছড়িয়ে পড়ে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর এবং মৈতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকায়। পরিসংখ্যান অনুসারে গত বছর এবং এই বছরে হিংসা মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় 300, বাস্তুচ্যুত প্রায় 60,000, বহু মানুষ নিখোঁজ, প্রায় 5,000 বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মন্দির, গির্জা সহ প্রায় 400 ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এই মাসের শুরুর দিকে মৈতেইরা কুকি গ্রাম আক্রমণ করে বলে অভিযোগ। অন্যদিকে কুকিরা নিরাপত্তা বাহিনীর একটি শিবির আক্রমণ করে। পরবর্তী সময়ে মৈতেই ও কুকিরা একে অপরের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগ তোলে। পাশাপাশি মৈতেই ও কুকি অঞ্চলের মধ্যে বাফার জোনে গুলি ও আধুনিক অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ। 17ই নভেম্বর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পৈতৃক বাড়ি এবং অনেক মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটে। তারপর যত সময় গিয়েছে হিংসার ঘটনা বেড়েছে, যে কারণে 18ই নভেম্বর কেন্দ্রীয় সরকার মণিপুরে অতিরিক্ত 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানায়।
নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। মণিপুর পুলিশ মৈতেই সম্প্রদায়ের পক্ষে এবং সামরিক বাহিনী কুকি সম্প্রদায়ের পাশে বলে অভিযোগ উঠেছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। মণিপুরের জাতিহিংসার কারণ যদি আপনি খুঁজতে চান তাহলে মণিপুরের ইতিহাসকেও চিনতে হবে, জানতে হবে উত্তর পূর্বের এই রাজ্যের ইতিহাসটাকে। 1947 সালে ভারত যখন স্বাধীন হয়েছিল তার কয়েকদিন আগে, 4 দিন আগে ঠিক কি হয়েছিল। 1947 সালের 11ই আগস্ট মহারাজা বোধচন্দ্র সিং ভারতে যোগ দেন। 1949 সালে সংযুক্তিকরণ চুক্তিতে স্বাক্ষর করেন মহারাজা বোধচন্দ্র সিং। দেশের উত্তর পূর্বের এই রাজ্যের পূর্ব ও দক্ষিণে রয়েছে মায়ানমার। রাজ্যের ভৌগোলিক এলাকার 90% পাহাড়। এই রাজ্যের জনসংখ্যা, সেই জনসংখ্যার 43% 34টি উপজাতি গোষ্ঠীর অন্তর্গত। মণিপুরের জনসংখ্যার প্রায় 53% মেইতেই সম্প্রদায়ের, নাগা উপজাতি 20% এবং কুকি জো উপজাতি প্রায় 16%-এর মতো। 2011 সালের আদমশুমারির অনুসারে মণিপুরে হিন্দু 41% এবং খ্রিস্টান 41%। এই কুকি ও মৈতাই, এই দুই জনজাতি নিয়েই কিন্তু এই মুহূর্তে গত 1.5 বছর ধরে ধিকি ধিকি আগুন জ্বলছে মণিপুরে। সোমবার সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এনডিএ জোটের বৈঠক ডেকেছিলেন। সেখানে জোটের 45 জন বিধায়কের মধ্যে 27 জন উপস্থিতি ছিলেন না। শাসক জোটের ফাটলকে খুব কড়াভাবে তুলে ধরছে এই অনুপস্থিতি। 6 জন বিধায়ক তাদের অনুপস্থিতির জন্য চিকিৎসার কারণ উল্লেখ করেছেন, তবে 11 জন বিধায়ক বলতেই পারেননি তারা কেন আসেননি। বিজেপির 7 ও 3 নির্দল উপজাতি বিধায়কের কেউই বৈঠকে যোগ দেননি। মুখ্যমন্ত্রী এন ধীরেন সিং সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, জিরিবামে সাম্প্রতিক সময়ের হত্যার নিন্দা তিনি করছেন। এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ন্যায় বিচার সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই বৈঠকে এনপিপির অন্তত 4 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে 7 দফা প্রস্তাব নেওয়া হয়েছে। ক্ষমতাসীন বিধায়করা কেন্দ্রের কাছে আফস্পা প্রত্যাবর্তনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা জিরিবামে মেইতেই পরিবারের 6 সদস্যকে হত্যার দায়ী কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের দাবি করেছেন। সেই মর্মে কিন্তু একটি রেজলিউশন পাশ করেন বীরেন সিং মুখ্যমন্ত্রী। কিন্তু সিভিল সোসাইটি আবার এই আফস্পাকে ফিরিয়ে আনা কিংবা কুকি জঙ্গিদের বিরুদ্ধে ফুল ফ্লেজেড অপারেশনের যে রেজলিউশন এনডিএ সরকার সেখানে পাশ করেছিল তাকে নাকচ করে দেয়। এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে খোদ বীরেন সিং এর সরকারি, কারণ একাধিক এমএলএরা 60 সংখ্যাগরিষ্ঠতা, টোটাল সিট সেখানে 60, তার মধ্যে 31 হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। তার মধ্যে একাধিক বিজেপির এমএলএরাও আছে যারা কুকি সম্প্রদায়ের এবং তারা এই মুহূর্তে বীরেন সিংকে মানতে চাইছেন না। মণিপুরে হিংসার ঘটনা স্বীকার করে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে সবকিছু নর্মাল করার। সারা দেশ মণিপুরের মানুষের পাশে রয়েছে। দিন কয়েক পরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকেও মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে আশা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোথায় কি, মণিপুর তো রয়েছে সেই মণিপুরেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন, টেক আ লুক। महिलाओं के साथ गंभीर अपराध हुआ और ये अपराध अक्षम्य है और दोषियों को कड़ी से कड़ी सजा दिलवाने के लिए केंद्र सरकार, राज्य सरकार मिलकर के भरपूर प्रयास कर रही है। और मैं देश के सभी नागरिकों को आश्वस्त करना चाहता हूं कि जिस प्रकार से प्रयास चल रहे हैं, निकट भविष्य में शांति का सूरज जरूर उगेगा। मैं मणिपुर के लोगों से भी आग्रहपूर्वक कहना चाहता हूं, वहां की माताओं, बहनों, बेटियों से कहना चाहता हूं, देश आपके साथ है। हम सब मिलकर के इस चुनौती का समाधान निकालेंगे, वहां फिर से शांति की स्थापना होगी। मैं मणिपुर के लोगों को विश्वास दिलाता हूं कि मणिपुर फिर विकास की राह पर तेज गति से आगे बढ़े। इसमें कोई प्रयासों में कोई कसर नहीं रहेगी। और हिंदुस्तान के भी अन्य कुछ भागों में, लेकिन विशेषकर मणिपुर में जो हिंसा का दौर चला,
कई लोगों को अपना जीवन खोना पड़ा। मां बेटियों के सम्मान के साथ खिलवाड़ हुआ। लेकिन कुछ दिनों से लगातार शांति की खबरें आ रही हैं। देश मणिपुर के लोगों के साथ है। देश मणिपुर के लोगों को पिछले कुछ दिनों से जो शांति बनाए रखी है, उस शांति के पर्व को आगे बढ़ाएं और शांति से ही समाधान का रास्ता निकलेगा। 52 দিন পর যখন প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মুখ খুলেছিলেন মণিপুরের হিংসা নিয়ে, তখন রাজনৈতিক মহলের একাংশ বলেছিল ক্রকোডাইল টিয়ার্স। রাজনৈতিক মহল কেন, একটি সংবাদ মাধ্যম, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম তার প্রথম পাতায় যে ছবিটি দিয়েছিলেন, 51টি কুমির, 22 নম্বর কুমিরের ছবির চোখে একটি অশ্রুবিন্দু, ক্রকোডাইল টিয়ার্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি তাহলে ক্রকোডাইল টিয়ার্স এর কথাই শোনা যাচ্ছে? প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও কার্যত কিছুই হয়নি। ফের উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। মণিপুরের সাম্প্রতিক হিংসা প্রভাব ফেলেছে সেখানকার রাজনীতিতেও। সেখানকার বিজেপি সরকারকে সমর্থনকারী এনপিপির 7 বিধায়ক বীরেন সিং সরকারের থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। সংকট সমাধানে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছেন এনপিপি প্রধান কনরাড সাংমা। কনরাড সাংমা এবং তার বাবা পিএ সাংমা ভেরি পাওয়ারফুল ইন নর্থ ইস্টার্ন পলিটিক্স। মেঘালয়ের চিফ মিনিস্টার কনরাড সাংমা। তবে এই সমর্থন প্রত্যাহারে বিজেপি সরকার ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। 60 আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার 31টি আসন, যেখানে বিজেপির রয়েছে 37টি আসন। তবে বিজেপির অভ্যন্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকজন কুকি বিধায়ক তারা গর্জে উঠছেন। পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার মণিপুরের কিছু জায়গায় আফস্পা জারি করতে চলেছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। কনরাড সাংমা এনপিপি সুপ্রিমো, তিনি কি বলছেন? তিনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ফেলিয়ার, অর্থাৎ তিনি বলছেন কেন্দ্র সরকার মণিপুর নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই হিংসা সেটাই দর্শায়। দেখুন। Many months, the situation in Manipur has been very disturbing, and we were very hopeful that with different steps we would be able to see the overall situation improve. But sadly, the situation has further deteriorated, and the National People's Party, the leaders, the MLAs all have strongly felt that we have lost the confidence in the current government that is there, led by Shri Biren Singh, and hence the National People's Party has decided to withdraw its support to the Biren-led government, keeping in mind the overall suffering and the situation that is there that the people of Manipur are facing. রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন জানেন? বলছেন সশস্ত্র বাহিনী দিয়ে, কঠোর আইন লাগু করে, কিংবা কারফিউ, ইন্টারনেট নিষেধাজ্ঞার মতো সমাজ মাধ্যম আটকে রেখে এই সমস্যার সমাধান করা যায় না। মণিপুরের পরিস্থিতির মোকাবিলায় যে রাজনৈতিক উদ্যোগের দরকার ছিল তা আজ পর্যন্ত হয়নি। মেইতেই ও কুকি বিধায়কদের নিয়ে কোনো যৌথ সভাও আজ পর্যন্ত করা যায়নি। গত বছর হিংসা শুরুর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুবার মণিপুর সফর করেছেন। তার মধ্যে একটি ছিল নির্বাচনী সভার জন্য। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত একটিও রাজ্য সফর করেননি। কেন করেননি? দেশের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে স্টক অফ সিচুয়েশনস নিতে পারতেন নাকি? এই প্রশ্ন করা কি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সমস্যা? যারা সমালোচনা করছেন সেই বিরোধীরা সুরও চড়াচ্ছেন, এবং সেই সুর কিন্তু চড়ছে দিল্লিতে। আগামীতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এরা কিন্তু সরাসরিভাবে বুঝিয়ে দিচ্ছেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা কিন্তু সরাসরিভাবে বুঝিয়ে দিচ্ছেন মণিপুর নিয়ে তারা কেন্দ্র সরকারকে ছেড়ে কথা বলবেন না। এবং তার প্রধান কারণ, অমিত শাহ গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার মণিপুর নিয়ে কখনো লালকেল্লায়, কখনো 52 দিন পর কথা বললেও এখনো পর্যন্ত একবারও মণিপুরে যাননি। রাহুল গান্ধী কি বলছেন, মল্লিকার্জুন খাড়গে কি বলছেন, দেখুন। मणिपुर में जो हो रहा है पूरे देश को मालूम है। 1.5 साल हो गए मणिपुर हिंदुस्तान का स्टेट है, मगर प्रधानमंत्री आज तक
मणिपुर नहीं गए हैं। और मणिपुर में मैं गया हूं, मैंने अपनी आंखों से जो हो रहा है देखा है। हमारी पूरी सपोर्ट है। हमने सरकार को कहा है कि जल्दी से जल्दी हिंसा को बंद कीजिए, मगर नहीं हो रहा है। और इसमें वेस्टेड इंटरेस्ट किसी का तो है। होम मिनिस्टर जी को अपना काम करना चाहिए, मगर किसी ना किसी कारण होम मिनिस्टर अपने काम में इंटरेस्ट नहीं ले रहे हैं। पूरी दुनिया घूमते हैं। कल नाइजीरिया गए थे, और जगह जाते हैं, किसी को गला मिलते हैं, किसी को झूले पे बिठाकर बात करते हैं, लेकिन यहाँ के गरीबों की समस्या सुनने के लिए उनके पास टाइम नहीं है। मणिपुर में दंगे हो रहे हैं, महिलाओं को रेप किया जा रहा है, घर जलाए जा रहे हैं, वहां पर बंदूकों से एक दूसरे को मार रहे। मैं पूछता हूं मोदी साहब, आपको नाइजीरिया जाने के लिए टाइम है, आपको अमेरिका जाने के लिए टाइम है, आपको सारे देश फिरने के लिए टाइम है। 1.5 साल से दंगे मणिपुर में हो रहे, वहां क्यों नहीं जा रहे? আসাম তাদের বর্ডার সিল করে দিয়েছে। আসামে এই মুহূর্তে, আসাম মণিপুর বর্ডারে এই মুহূর্তে কমান্ডোরা রয়েছে, পুলিশ কমান্ডোজ তারা রয়েছে। কেন রয়েছে? কারণ তাদের কাছে খবর আছে উল্টো দিক থেকে, অর্থাৎ মণিপুর থেকে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, আনওয়ান্টেড এনিমেলস তারা ঢুকে পড়তে পারে, হিংসা ছড়াতে পারে। আবার মণিপুর অত্যন্ত সংকটের একটা জায়গায় রয়েছে। একদিকে মায়ানমার রয়েছে, এবং মায়ানমার এশিয়ার সর্ববৃহৎ আনরেগুলেটেড ইললিগাল ওয়েপন্স ট্রেডের মার্কেট। এই মায়ানমার, সেখানে জুন্টা রাজ চলছে, মায়ানমার থেকে মদত দেওয়া হয় অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিসে। তার মাঝখানে মণিপুর, সেটাও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সময় পেলেন না মণিপুরে যাওয়ার। তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি মণিপুরেরও প্রধানমন্ত্রী। তিনি লালকেল্লা থেকে মণিপুরে ভাষণ দিচ্ছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি এই মুহূর্তে জ্বলতে থাকা মণিপুরে পৌঁছতেন, তাহলে তো কিছুটা হলেও আশ্বাস পাওয়া যেত রাজনৈতিকভাবে। সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসও। এই রাজ্যেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সুর রীতিমতো সপ্তমে। রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি এক্সপোস্টে লিখছেন, নরেন্দ্র মোদীর একটি প্রপাগান্ডা সিনেমা সাবরমতী রিপোর্ট শুধুমাত্র তাকে ক্লিন চিট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই সম্পর্কে টুইট করার সময় আছে, বিদেশি পুরস্কার সংগ্রহ করার সময় আছে, মণিপুরের দিকে দেখার সময় নেই। বীরেন সিং এর কি এমন বিশেষ গুণ রয়েছে যে শত শত মৃত্যু ও 18 মাসের গৃহযুদ্ধর পরও তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন। তৃণমূলের আরেক সাংসদ মহুয়া মৈত্র তিনিও সরব হয়েছেন। এক্সপোস্টে তিনি লিখছেন, আমরা যদি এই বিজেপি সরকারকে নজর ঘোরানোর সুযোগ দিই এবং মণিপুরকে আবার জ্বলতে দিই, তাহলে আমাদের প্রত্যেক ভারতীয়র হাতে রক্ত লেগে থাকবে। নজর ঘোরাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রচার চালিয়ে যাচ্ছেন। মণিপুর কি আমাদের দেশের অংশ নয়? এই প্রশ্ন করছেন তৃণমূল কংগ্রেস। রাজনীতি সরগরম হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, এই সরগরম রাজনীতির মাঝেও যারা মণিপুরের বাসিন্দা তাদের কথা কে বলছে? যারা সেখানে এই ভয়ের পরিবেশে এখনো রয়েছেন, সেখানে আফস্পা, আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট লাগু করে, কিংবা সেখানে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ সংখ্যা বাড়িয়ে আর্মড কনফ্লিক্টে গিয়ে এই সমস্যার সমাধান হবে? যে রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে সেখানে, সেটাকে কিভাবে শান্ত করা হবে? আর মণিপুর এই মুহূর্তে নৈরাজ্যবাদীদের অ্যান্টি ইন্ডিয়া কার্যকলাপের স্বর্গরাজ্য যদি হয়ে যায়, তাহলে তো সেটা আমাদের ভারতের জন্য, আমাদের দেশের জন্য সমস্যার। সেখানে কি প্রধানমন্ত্রীর স্টক অফ সিচুয়েশন নেওয়া উচিত নয়? এই মুহূর্তে সেটাই কি প্রধানমন্ত্রীর প্রায়োরিটি লিস্ট নাম্বার 1-এ থাকা উচিত নয়? নাকি আমরা সিভিল ওয়ারের দিকে এগোচ্ছি? এই প্রশ্ন তুললাম। তবে এই প্রশ্ন শুধু আমরা এখানে বসে তুলছি না, এই প্রশ্ন তুলছেন মোহাম্মদ সেলিম সিপিআইএম-এর এবং শুভঙ্কর সরকার কংগ্রেসের। বাংলাতেও কিন্তু মণিপুরের রাজনীতির আঁচ বেশ তীব্রভাবে পড়েছে। দেখুন, আজ ইন্দিরা গান্ধী থাকলে আমার বাংলার মেয়ে, ভারতবর্ষের মেয়েকে ন্যাকেটলি ঘোরাবে,
উলঙ্গ করে ঘোরাবে, ইন্দিরা গান্ধী বসে থাকতেন প্রধানমন্ত্রী হয়ে? আপনারা বলুন তো। বাচ্চা বাচ্চা শিশুদের কিডন্যাপ করে নিয়ে পরের দিন খুন করে নদীতে ভাসিয়ে দেবে, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ভাবতে পারেন? ভারতবর্ষের মধ্যে মণিপুর না, মণিপুর ভারতবর্ষের বাইরে? মণিপুর কি ভারতবর্ষের মানচিত্রের বাইরে? ভারতবর্ষের মানচিত্রের বাইরে যদি না হয় প্রধানমন্ত্রী যাননি কেন? রাহুল গান্ধী গেলেন, ন্যায় যাত্রা শুরু করলেন, সেখানে আজকের যে সরকার তাকে রাখা হয়েছে কেন? বরখাস্ত এখনো হয়নি কেন? গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আপনি ভাবুন, ভারতবর্ষের মেয়ে উন্মত্ত জনতা পেছনে দু হাত দিয়ে তারা তাদের লজ্জা ঢাকার চেষ্টা করছেন, ভারতবর্ষের মানুষ দেখেছে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী মেনে নিতেন? আমার কথা, আপনি ইউক্রেন যুদ্ধ নিয়ে নাকি সালিসি করে বন্ধ করে দিচ্ছেন। আপনি নির্বাচনের জন্য এ রাজ্য ও রাজ্য ঘুরছেন। আপনি সন্দেশখালি নিয়ে কথা বলছেন, আরজি করেন নিয়ে কেন কথা বললেন না? কেন এলেন না? রাহুল গান্ধী টুইট করতে পারে, প্রিয়াঙ্কা গান্ধী টুইট করতে পারে, অমিত শাহ কেন পারে না? কেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নিশ্চুপ? মণিপুরে এরকম ভোটের স্বার্থে একটা জনগোষ্ঠী আর একটা জাতিগোষ্ঠীর মধ্যে লড়িয়ে দেওয়া হয়েছে আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী। তারপরে সেখানে এমন একটা অবস্থা করা হয়েছে যেখানে গভর্নেন্স বলে কিছু নেই। এখন বলছে আরও বেশি যাবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় ওখানে ছিল, কিন্তু তুমি দেশের মধ্যে, রাজ্যের মধ্যে সীমানা করে নাগাকুকি একদিকে, মানে মণিপুরি মাইতি আরেকদিকে, এইভাবে ভাগ করে তুমি কতদিন থাকতে পারবে? তাহলে যে জনবন্ধন আছে সেটা ভেঙে দেওয়া হয়েছে। এবং এক্ষুনি উচিত প্রথমে ওখানকার মুখ্যমন্ত্রী বীরেন্দ্রকে সরাতে হবে, সবাই বলছে। 2, ওখানকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে হবে। আমরা কখনো বলি না, কোনো নির্দেশনা কখনো চাই না, কিন্তু এটা হচ্ছে রাজ্য সরকার তার ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে, গভর্নেন্স নেই। আর কেন্দ্রীয় সরকারের উচিত হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের অন্য সমস্ত কাজ ফেলে এটাকে ওয়ার ফুটিংয়ে মণিপুরের সমস্যার সমাধান করা উচিত, কারণ ওটা হচ্ছে খুব ফ্রেজাইল স্টেট। এবং এরপরে হচ্ছে ওটা অন্যান্য যে প্রতিবেশী যে ছোটো ছোটো রাজ্যগুলো আছে তার উপরও প্রভাব পড়বে। हमारी जवाबदेही है लोकतंत्र में कि हम जवाब दें, मगर मैं बहुत सोच समझ के आपको कहना चाहता हूं कि इस मंच पर से मेरा एक भी वाक्य, एक भी बयान, एक भी वाक्य किसी भी तरीके से इंटरप्रेट किया जा सकता है जो कि मुझे लगता है बढ़ती हुई शांति के लिए अनुचित होगा। वी हैव टू बिहेव वेरी मैच्योरली एंड आई चूज टू रिमेन साइलेंट दैन टू से समथिंग एंड क्रिएट कंट्रोवर्सी। নো মিস্টার সম্বিত পাত্রা, ইউ ডু নট নিড টু ক্রিয়েট কন্ট্রোভার্সি। আপনাকে কন্ট্রোভার্সি করার তো কোনো দরকার নেই। আপনার দরকার প্রপার একটা স্টেপ নেওয়ার। এই মুহূর্তে আপনাদের কয়েকটা ছবি দেখাবো। কোথাকার জানেন? মণিপুরের ছবি দেখাবো। যখন সম্বিত পাত্র বলছেন না আমরা স্টক অফ সিচুয়েশন নিচ্ছি, তখন মণিপুরের ছবিগুলো দেখুন, মণিপুরের হিংসার ছবি দেখুন। গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার চলছে, রাস্তায় রীতিমতো সমস্যা চলছে, মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষ পথে নামছে। তাদের একটাই দাবি, বীরেন সিংকে দিয়ে হবে না, বীরেন সিংকে সরাতে হবে। এই ছবি দেখার পর কে বলতে পারে যে না সব ঠিক আছে? এই ছবি দেখার পর কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবারও মণিপুরে যাওয়া উচিত নয়? তিনি যেমন দেশের মুখ্যমন্ত্রী, তিনি তো মণিপুরেরও মুখ্যমন্ত্রী। হ্যাঁ মিস্টার সম্বিত পাত্র, আমাদের অর্থাৎ সাংবাদিকদের একটাই প্রশ্ন, আপনারা তো বেশ আইন জারি করে বলে দিয়েছেন মণিপুর কভার করতে কোনো সাংবাদিক আপনাদের পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। যাব না মণিপুর কভার করতে, যারা আপনাদের পারমিশন দিয়েছেন তাদেরকেই দেবেন। কিন্তু আপনারা কেন যাচ্ছেন না? প্রধানমন্ত্রী কেন যাচ্ছে না? কেন বীরেন সিংকে এখনো বহাল রেখেছেন? সবটাই কি রাজনীতি, টাকার খেলা? কারণ এই টাকার খেলা যে ভোট এলেই আসে সেটা তো মহারাষ্ট্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কেন জানেন? মহারাষ্ট্রে টাকা দিয়ে ভোট কিনছে বিজেপি। এই প্রশ্ন এখন জোরালো হচ্ছে। এই প্রশ্ন জোরালো হচ্ছে একটা লোকের কারণে, তার নাম বিনোদ তাওড়ে। বিনোদ তাওড়ে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মহারাষ্ট্রে টাকা দিয়ে ভোট কিনছে কিনা বিজেপি, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। ভোটের আগে বিজেপির তাওড়ে অস্বস্তি এখন তুঙ্গে।
হোটেল থেকে টাকা সমেত পাকড়াও হয়েছেন এই বিনোদ তাওড়ে, আর সেই ভিডিও ভাইরাল হয়েছে। চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, মহারাষ্ট্রে আগামীকাল ভোট, রাত ফুরলেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগে ভোটারদের টাকা দিতে গিয়ে ধরা পড়লেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। মুম্বাইয়ের নালাসোপাড়ার একটি হোটেলে ভোটারদের টাকা বিলি করার সময় বিনোদ তাওড়েকে হাতে নাতে ধরে ফেলেন বহুজন বিকাশ আঘাড়ির কর্মীরা। যদিও বিজেপি মহারাষ্ট্র ইউনিট এই অভিযোগ অস্বীকার করেছে। বহুজন বিকাশ আঘাড়ির প্রতিষ্ঠাতা হিতেন্দ্র ঠাকুর জানিয়েছেন, তার দলের কর্মীরা বিনোদ তাওড়েকে টাকা বিলি করার সময় ধরে ফেলেন। সংবাদ মাধ্যমে হিতেন্দ্র ঠাকুর জানিয়েছেন, ভোটারদের বিলি করতে 5 কোটি টাকা আনা হয়েছিল। ডায়েরিটা তিনি উদ্ধার করেছেন, তার কাছেই আছে। বিনোদ তাওড়ের সঙ্গে ছিলেন নালাসোপাড়ার বিজেপি প্রার্থী অতুল ভাটকলকর। বুধবার মহারাষ্ট্রের 288 কেন্দ্রে বিধানসভা নির্বাচন। আর এবার শুনুন, বামাল সমেত ধরা পড়ার পর নিজের সাফাইয়ে কি বলছেন বিজেপির বিনোদ তাওড়ে। টেক আ লুক। For this kind of naked distribution. বসে নালাসোপাড়ার ওই হোটেলে বসে নালাসোপাড়ার বিজেপি প্রার্থীকে নিয়ে 5 কোটি টাকা ভোটারদের মধ্যে বিলি করছিলেন। তখনই যখন বিরোধীরা এসে হাতে নাতে পাকড়াও করে, পুলিশ রীতিমতো তাকে ওখান থেকে লুকিয়ে বাইরে নিয়ে যান। বিজেপি বলছে অসত্য। তাহলে বিরোধীরা কি ভুল কথা বলছেন? দেখুন বিরোধীরা কি বলছেন, দেখুন। কিন্তু তার আগে শোনাবো বিনোদ তাওড়ে কি বলছে, শুনুন। नालासोपारा विधानसभा चुनाव क्षेत्र में कार्यकर्ताओं की बैठक चल रही थी। वहां पर चुनाव के दिन की जो आचार संहिता होती है कि जो वोटिंग मशीन है उस पे सील कैसे लगना है, सील आखिर में कैसे होना है, ऑब्जेक्शन अगर लेना है तो क्या करना होता है, ऐसी जो हम 12 बातें बताते हैं वो बताने के लिए मैं पहुंचा था। सामने वाले जो पार्टी हमारे मित्र पक्ष है, हितेंद्र ठाकुर जी है या क्षिति है, उनके कार्यकर्ताओं को लगा के हम पैसे बांट रहे हैं। तो चुनाव आयोग उसकी इंक्वायरी करे, पुलिस इंक्वायरी करे, सीसीटीवी फुटेज ले ले, तो उसमें वास्तव जो मैं तो 40 साल से पार्टी में हूँ। अप्पा ठाकुर मुझे जानते हैं, क्षिति मुझे जानते हैं, सब पार्टी जानती है। तो जो वास्तव है वो सबको पता है, और फिर भी चुनाव आयोग ने निष्पक्ष इंक्वायरी करनी चाहिए, ऐसा मेरा भी आग्रह। এবার প্রশ্ন হচ্ছে, তাওড়ে বাবু আপনি কি তাহলে 5 কোটি টাকা দিয়ে ভোট কিনতে গিয়েছিলেন, নাকি সবটাই বিরোধীদের চক্রান্ত? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আছে, আপনি বলছেন পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, তবে সেই তদন্তের রিপোর্ট কোনোদিন আমরা দেখতে পাবো? মানে আমাদের এই টেবিলে, আমার এই টেবিলে সেই তদন্তের রিপোর্ট এসে পৌঁছবে তো? আরে পশ্চিমবঙ্গের মানুষ এখনো সেই সারদা কেলেঙ্কারির তদন্তের অপেক্ষা করছে, এখনো তার রিপোর্ট পেলাম না। শিক্ষা দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, যাদেরকে গ্রেপ্তার করলেন তাদের অনেকেই এখন বাইরে বসে রয়েছে। আপনার এই তদন্ত যার দাবি আপনি করছেন, হবে তো কোনোদিন? বিরোধীরা কি বলছে জানেন? বিরোধীরা একেবারে তাওড়ে বাবুর সমস্ত জিনিসপত্র, সমস্ত বয়ানকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, হাতে নাতে ধরেছি, বামাল সমেত ধরেছি। দেখুন। For this kind of naked distribution of money to try and influence voters. And I request the people of Maharashtra, you have seen how BJP has functioned. You have seen how they have worked against our interests. Do not vote for such people who will use our votes, who will grab power and then make our lives more miserable. With that little appeal, I hope that Election Commission finally takes cognizance and takes charge and holds the political party as well as the individual accountable. चुनाव प्रचार थम जाने के बाद कोई भी किसी और चुनावी इलाके में नहीं रह सकता है। विनोद तावड़े बीजेपी के राष्ट्रीय महासचिव विरार पूर्वी के एक होटल में क्या कर रहे थे? ये पैसा किस लिए वो लेकर घूम रहे थे? ये पैसा कहां बांटा जा रहा था? सत्ता और संसाधनों का, पैसों का नंगा नाच करते हुए हमने महाराष्ट्र में बीजेपी और उनके घटक दलों को, महाजूटी सरकार के लोगों को लगातार देखा है।
और अब प्रत्यक्ष किम प्रमाणम बीजेपी के राष्ट्रीय महासचिव विनोद तावड़े ये करते हुए पकड़े जा रहे हैं, रंगे हाथों पकड़े जा रहे हैं। তাওড়ে বাবু পকেটে 5,000 টাকা নিয়ে হাঁটলে রাস্তায় ভয় লাগে ছিনতাই টিনতাই না হয়ে যায়। আপনি 5 কোটি টাকা নিয়ে নালাসোপাড়ায় পৌঁছে গেলেন, কি কিনতে গিয়েছিলেন? মানে ওভার দ্য কাউন্টার 5 কোটি টাকা দিয়ে কিছু কেনা টেনা যায় নাকি জানি না। ভোট যদি তাওড়ে সাহেব দোকানে আর 5টা জিনিসের মতো কেনা যায় না, তাহলে গণতন্ত্রের শ্রাদ্ধ করা হয় তাকে। আর ভোটে পয়সা থাকলেই যদি জেতা যেত, তাহলে তো এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী পার্টির নাম ভারতীয় জনতা পার্টি, আর 2 নম্বরে রয়েছে তৃণমূল কংগ্রেস। যে তৃণমূল কংগ্রেসে এবার কে উপমুখ্যমন্ত্রী হবে তাই নিয়ে বিবাদ শুরু। কারণ হুমায়ুন কবিররা বলছেন, এবং হুমায়ুন কবিরকে অনেকে সাপোর্ট করছেন, করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক, যত দ্রুত ততই মঙ্গল। বিনোদ তাওড়ে বাবু তিনি তো বললেন যাঁচ হোক, তিনি বললেন তদন্ত হোক, তিনি বললেন সিসিটিভি ফুটেজ দেখে নাও। তবে আমাদের প্রশ্ন খুব সংক্ষিপ্ত, খুবই ছোট্ট। তাওড়ে সাহেব 5 কোটি টাকা ব্যাগে নিয়ে কোথায় গিয়েছিলেন, কি কিনতে গিয়েছিলেন? ওভার দ্য কাউন্টার 5 কোটি টাকা দিয়ে কি বা কেনা যায়? 5 কোটি টাকা নিয়ে ভোটের আগের দিন প্রার্থীকে পাশে রেখে ভোটারদের কি প্রভাবিত করতে গিয়েছিলেন? না না, এই প্রশ্ন আমরা করছি না বিনোদ তাওড়ে সাহেব, এই প্রশ্ন রাজনৈতিক নেতারা করছে। এবং মহারাষ্ট্রের এই কেলেঙ্কারি বাংলাতে পর্যন্ত এসে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেস টুইট করেছে, দেখুন তৃণমূল কংগ্রেস টুইটে কি বলছে। তৃণমূল কংগ্রেসের নেতারা রীতিমতো টুইট করে এখন সরগরম করে দিয়েছে, বলছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি আরও একবার প্রমাণ করলো ক্ষমতার জন্য তারা কতটা নিচে নামতে পারে। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে হোটেলে যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে, এটা ভোটে হারবে জেনে সসম্মানের সঙ্গে ভোটারদের মুখোমুখি হওয়ার পরিবর্তে তারা ঘুষ ও দুর্নীতির আশ্রয় নিয়েছে। ভাবুন, তৃণমূল কংগ্রেস যাদের বিরুদ্ধে আপনাদের লড়াই, সেই তৃণমূল কংগ্রেস এইটাকে তো ইস্যু বানিয়ে ফেললো যে আপনারা টাকা দিয়ে ভোটার কিনতে চাইছেন। যদি টাকা থাকলে ভোটে জেতা যেত, তাহলে এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী দলের নাম ভারতীয় জনতা পার্টি, এবং 2 নম্বরে আছে এই যারা টুইট করছে আপনাদের বিরুদ্ধে, সেই তৃণমূল কংগ্রেসই। এটা আমি আপনি বলছে না, এটা বলছে খোদ নির্বাচন কমিশনের তথ্য। আর সেই তৃণমূল কংগ্রেস এবার বলছে তার একাংশ, হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের সঙ্গে আরও একজন হুমায়ুন যিনি ডেবরার বিধায়ক, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি হোক উপপ্রধানমন্ত্রী করার হোক। এই প্রশাসনেই, মাফ করবেন, এই প্রশাসনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক, এমন দাবি করছেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের অনুগতরা। অভিষেককেই উপমুখ্যমন্ত্রী করার দাবি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, সরগরম রাজনীতিতে অভিষেকের অভিষেক কি এভাবেই হবে? এই প্রশ্নই এখন চারদিকে ঘোরাফেরা করছে। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, যিনি মুখ খুললেই বিতর্কে থাকেন, সদ্য রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এবার এই হুমায়ুন কবির তিনি পুলিশ মন্ত্রী বদলের কথা বলছেন। তিনি বলছেন পুলিশ মন্ত্রীর জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করা হোক। এই দাবি করছে তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির। দেখুন, আপনি যেটা বলছেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করার জন্য আপনাদেরই চ্যানেলে অন ক্যামেরায় বলেছি কদিন আগে। আজও আমার সেই স্ট্যান্ড ক্লিয়ার যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব ওনার একটু লোড কমার দরকার। উনি 3 বারের মুখ্যমন্ত্রী, প্রায় 14 বছরে পা দেবেন আর কয়েকদিনের মধ্যে। তো উনি যে পরিশ্রম করেন, বা রাজনৈতিক জীবনে 7 বারের সাংসদ হয়েছেন, 4 বার কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকেছেন, রেলের মতো ইম্পর্টেন্ট দপ্তরের দায়িত্ব 2 বার পালন করেছেন, 3 বারের মুখ্যমন্ত্রী। এখনও তিনি আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে থাকুন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া এখনই দরকার। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কিছুটা লোড নেন বা রাজ্য প্রশাসনের থাকেন, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলার
সাধারণ মানুষও উপকৃত হবে। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরের নেতৃত্বরা, আমাদের মতো এমএলএরা, আমরা অনেক সময় সিএম এত ব্যস্ত থাকেন, আমাদের মুখ্যমন্ত্রী এত ব্যস্ত থাকেন, আমরা ইচ্ছা করলেও তেনাকে যোগাযোগ করতে পারি না, বলতে পারি না আমাদের নিজের কথা। ভাবুন, বলছেন মুখ্যমন্ত্রী এত প্রেসারে আছেন, এত লোড নেন যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক যত দ্রুত হবে ততই মঙ্গল। বলছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন বিধায়ক হুমায়ুন কবির। কেন বলছেন? এর পেছনে কি লুকিয়ে রয়েছে সে ব্যাপারে আসবো, কিন্তু তার আগে এমন একটি মন্তব্য, বিশেষ করে আরজিকর কাণ্ডের পর, বিশেষ করে কসবা কাণ্ডের পর যখন পুলিশের দিকে আঙুল উঠছে, তখন যদি পুলিশ মন্ত্রী বদলে দেওয়ার কথা তৃণমূল কংগ্রেসেরই একজন বিধায়ক বলেন, তাহলে কি বিরোধীরা ছেড়ে কথা বলবেন? শুরু হয়ে গেছে বিরোধীদের এই নিয়ে রাজনীতি, আর এই নিয়ে রাজনীতিতে এই মুহূর্তে বাংলার সরগরম। দেখুন, তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি আগেই বলেছি ল্যাং মারামারি চলছে। আমরা ছোটবেলায় মোরগ লড়াই খেলতাম স্কুলে, গোল কেটে দেয়া হতো, দুজন এক পা ধরে মারামারি করতাম, মোরগ লড়াই বলতো। তো এখন সেই মোরগ লড়াই চলছে এবং ভাইপো চেষ্টা করছে পিসিকে ল্যাং মারার, পিসি চেষ্টা করছে ভাইপোকে ল্যাং মারার। আবার আমার কাছে এরকমও খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রবাসে গিয়ে, উত্তরবঙ্গের ভ্রমণে গিয়ে বিভিন্ন জেলার এসপিডিএমদেরকে বলে এসেছেন যে আমার অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন এলে মানা হবে, অন্য কোনো অফিস থেকে যেন কোনো ইনস্ট্রাকশন যেন মানা না হয়। অর্থাৎ এই যে ফ্যামিলির যে ড্রামা, সেই ড্রামা এই মুহূর্তে জমে উঠেছে। আমরা এখন দেখতে চাই যে শেষ শাহজাহান এবং ঔরঙ্গজেবের ইতিহাস আবার পুনরাবৃত্তি হয় কি হয় না। পাট্টাইবার পুলিশ মন্ত্রী পাট্টাইবার, ফলে পুলিশ মন্ত্রী এভাবে চলতে পারে না, স্বাস্থ্যমন্ত্রী এভাবে চলতে পারে না। আমরা অনেকদিন ধরে বলছি, আজকে যেন মনে হচ্ছে সেই কথাটাই ধার করছে তৃণমূলের কেউ কেউ। কাকে করলে কার ধান্দা পোষাবে তার লড়াই স্পষ্ট। পুলিশ মন্ত্রীর ওপরে মানুষের ভরসা নেই, আস্থা কমছে। আসলে তৃণমূলের ওপরেই মানুষের আস্থা কমছে, ওটা পিসি ভাইপো যাই হোক না কেন, আস্থা মানুষের ক্রমশই কমছে। আর কত নাটক দেখবো এই ভুবনে? দিদিকে কেন বলছে না? পুলিশ মন্ত্রী কে? তাহলে ঘুরিয়ে তো দিদির সমালোচনা করা হচ্ছে। উচিত ছিল তাদের মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করা, আর মুখ্যমন্ত্রীকে বলা অনেক পদ তো আছে, পুলিশের পদটা কাউকে দিয়ে দিন। ফিরাদি বলুন, সৌগত রায় বলুন, এরা ঢপের চপ বানাচ্ছে, এগুলো বলে কোনো লাভ নেই। আঙ্গুল তুলে বলুন কে দায়ী, কোথায় দায়ী, আপনারা কি চান, তার জন্য কাকে দায়ী করতে চান, কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, কি কি পদক্ষেপ নিতে চান, সে কথা বলুন। শুনুন, একটা কথা বলবো, জানেন, একটু কাছে আসুন, বুঝতে পারবেন। হাসি পায়, হাসি। একজন বলছেন ল্যাং মারামারি, মোরগ লড়াই, একজন বলছে কি চলছে, সার্কাস। তবে এই সমস্ত কচকচারির মধ্যে তিনটে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় জনতা পার্টির বলা ফ্যামিলি ড্রামা, অধীর বাবুর বলা পুলিশ মন্ত্রীরই সমালোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হচ্ছে, এবং সুজন বাবুর বলা কে পুলিশ মন্ত্রী, কে স্বাস্থ্যমন্ত্রী, সবই তো এক। আসলে যখন হুমায়ুন বাবু এই দাবিটা তুললেন, উনি কি জেনে তুললেন না অজান্তে তুললেন সেটা আমরা জানি না, একটু পরেই খুব সহজভাবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তবে উনি যে দাবিটা তুললেন, উনি কিন্তু অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে এই দাবিটা তুললেন। পুলিশ মন্ত্রীকে বদলে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে দাও মানেটা কি? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা নেই হুমায়ুন কবিরের? এখন এই প্রশ্ন নিয়েই পুরো সিচুয়েশনে ড্যামেজ কন্ট্রোল করার জন্য ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ দুজনে ময়দানে নেমেছে। তবে সমস্যা হলো, এই ফিরহাদ হাকিম এবং হুমায়ুন কবির, তাদের সম্পর্কটাও কিন্তু খুব একটা মধুর নয়। তাই ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ কি বলছে শুনুন, তারপর একটা চমক রয়েছে আপনাদের জন্য, দেখুন। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে, কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। মমতা ব্যানার্জি বলিষ্ঠ নেতৃত্ব দিতে সক্ষম এবং বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। একটা ঘটনা ক্রিমিনালের, সেটা সারা জীবন ছিল,
যখন বুদ্ধবাবু পুলিশ মন্ত্রী ছিল তখনও ছিল, যখন জ্যোতিবাবু ছিলেন তখনও ছিলেন, যখন সিদ্ধার্থ রায়ের সময়ও চলে। কিন্তু সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। তার আগে যদি আমরা এখন মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী এই করুন, আরেকজনের এক্ষুনি এই হওয়া উচিত, মানে এটা এইভাবে এটা দলের মধ্যে এটা এইভাবে বলার কোনো যৌক্তিকতাই এইভাবে নেই। দলের মধ্যে যদি সাংগঠনিক বা প্রশাসনিক বিষয়ে কারোর কোনো সাজেশন দিতে হয়, এখন এইটা করা উচিত, এখন এটা করা উচিত, তো তার জন্য তো পার্টিতে ফোরাম রয়েছে, হায়ার অথরিটি রয়েছে, পার্টি অফিসে নেতৃত্ব রয়েছেন, বা সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই উনি তো জানাতে পারেন। তার বদলে যে এই মানে একেবারে প্রকাশ্যে এগুলো বলা, এটা মানে অবাঞ্ছিত। আমি খুব একটা কুণালবাবুকে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে এত তোতলাতে দেখিনি। খুব একটা সচরাচর দেখা যায় না কুণালবাবুকে এত তোতলাতে, কিন্তু এবার তো তোতলাতে হবে, কারণ যা বলে বসছেন হুমায়ুন কবির, রীতিমতো দলের সুপ্রিমোকে পুলিশ মন্ত্রী হিসেবে ইনকম্পিটেন্ট বলে ফেলছেন, তোতলাতে তো হবেই। তবে আরেকটা দিক আছে জানেন, ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরের রাজনৈতিক সম্পর্ক কতটা মধুর এই প্রশ্নটা করুন। কারণ দুজনেই তৃণমূল কংগ্রেসের সৈনিক, দুজনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, দুজনেই মুর্শিদাবাদের নেতা, মুর্শিদাবাদের দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে ফিরহাদ হাকিম। আর এই কারণেই কি হুমায়ুন বাবুর গোসা হচ্ছে? আজ তাই গ্রাউন্ড রিপোর্টে এসেছিলেন হুমায়ুন কবির। শুনুন হুমায়ুনের মুখে হুমায়ুনের জবানবন্দি, দেখুন। হঠাৎ হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন কেন? আমার ব্যক্তিগত মনে হয়েছে, আমরা যে জেলা থেকে বর্তমান সরকার তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই জানে, গোটা ইন্ডিয়ার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ একটা রাজনীতিবিদ এবং 7বারের সাংসদ হয়েছিলেন, 4বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন এবং 3বারের মুখ্যমন্ত্রী। তিনার দক্ষতা, তিনার যে যোগ্যতা বা তিনার যে কাজের পরিধি, তা নিয়ে কারো কোনো প্রশ্ন চিহ্ন নেই, আমারও নেই। ভাইপো বা দলের নাম্বার 2 সেনাপতি আপনাদের, হ্যাঁ, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যদি সরকারে সামিল করা যায় তাহলে আমাদের দলেরও মঙ্গল হবে, পশ্চিমবাংলার মানুষেরও অনেকখানি কাজে লাগবে। আচ্ছা, কুণাল ঘোষ কয়েকদিন আগে বললেন 2026-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ফেস কিংবা ক্যান্ডিডেট হতে পারেন, একটা জল্পনা তুলে দিয়েছিলেন। হুমায়ুন কবির আজকে বলছেন ডেবরার বিধায়ক হুমায়ুন, তারও নাম হুমায়ুন, তিনিও আপনাকে সাপোর্ট করছেন। এই প্রসঙ্গে একটা প্রশ্ন না করলেই নয় হুমায়ুন দা, জনাব ফিরহাদ হাকিমের সঙ্গে হুমায়ুন কবিরের ইকুয়েশনটা ঠিক কি? দেখুন, জনাব ফিরহাদ হাকিম কলকাতার মেয়র প্লাস নগর উন্নয়ন মন্ত্রী, মুর্শিদাবাদের সংখ্যালঘু মুখও বটে। মুর্শিদাবাদের সংখ্যালঘু মুখ হওয়ার জন্য আলাদা কিছু প্রয়োজন হয় না। মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ ভোটার, তারা হুমায়ুন কবিরকে খুব ভালোভাবে চেনে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে হুমায়ুন কবিরের কথা মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষের প্রেক্ষিতে শুনছেন? সবসময় উনি সংখ্যালঘুদের পাশে থাকেন, সংখ্যালঘুদের অনেক উন্নয়ন করছে। আপনার কথা শুনছেন? আমার কথা শুনবেন কি শুনবেন না সেটা তো ভবিষ্যতই কথা বলবে। আমি নেত্রীর কাছে আবেদন রেখেছি, আবদার করছি, বা যতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু বেশি শুনবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো দলের সেনাপতি হিসেবে কাজ করছেন। হুমায়ুন কবিরের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু বেশি শুনবেন। দেখুন, ওটা আমি কারো কাছে বেশি ফেভার পাওয়ার জন্য বা আমার কথা বেশি শুনবে, আমাকে বেশি গুরুত্ব দেবে, এটা নিয়ে রাজনীতি করি না। আমি রাজনীতি করি মুর্শিদাবাদ জেলার মানুষের একজন জনপ্রতিনিধি হিসাবে। মুর্শিদাবাদের যারা বাসিন্দা আছে, যারা সংখ্যালঘু নন, তারাও, তাদের কথা আপনি তুলে ধরতে চান। ফিরহাদ হাকিম কি সেই কথা তুলে ধরছেন না? ফিরহাদ হাকিম, আমি আপনাকে বলছি, ফিরহাদ হাকিম
ফিয়াদ হাকিমের জায়গায় ঠিক আছেন, কিন্তু দিদি মুর্শিদাবাদ জেলাকে ফিয়াদ হাকিমের মাধ্যম দিয়ে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে, শুভেন্দু অধিকারী যখন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর দেখতেন, 2020 সালের উনি বিজেপিতে চলে যাওয়ার পর আনঅফিসিয়ালি অবজারভার সিস্টেম উঠে গেছে দলে, কিন্তু মুর্শিদাবাদটা ফিয়াদ হাকিমই দেখেন। আপনি দেখলে বেটার দেখবেন, কিন্তু ফিয়াদ হাকিমের সম্বন্ধে আমার এটাই বক্তব্য যে ফিয়াদ হাকিম মুর্শিদাবাদ জেলা এত বড় একটা জেলা, 20টা বিধায়ক, তার মধ্যে 16টা মুসলিম বিধায়ক ওই জেলার, মাত্র 4 জনকে উনি চেনেন, অপূর্ব সরকার, আবু তাহের খান, রাজীব হোসেন যে বিধায়কও না, প্রায়ত মান্নান হোসেনের ছেলে, আর খলিলুর রহমান। এই 4 জনকে উনি চেনেন, আমাদেরকে উনি চেনেন না, জানেনই না। মুর্শিদাবাদের ভালো মন্দ কোনো কিছু নিয়েই উনি এই যে 3 বছর অতিক্রান্ত হয়ে। আপনার কাছে দায়িত্ব থাকলে আপনি বেটার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে দায়িত্বটা কি বেটার দেবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বেটার দেবেন? আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করে। সেক্ষেত্রে আমাকে যখন কোনো দায়িত্ব বর্তাবে তখন আমি সেটা সুচারুভাবে করে দেখাবো। শুনলেন, বুঝলেন কেন হঠাৎ করে এমন আবদার, কোটানকোট হুমায়ুনবাবুর কথায় তিনি আবদার করছেন। কুণাল ঘোষকে আমরা দেখলাম, তিনি বলছেন হুমায়ুন কবিরের দাবিটা একেবারে অবাঞ্ছিত। কুণালবাবু, আপনি আজ অবাঞ্ছিত বলছেন, কিন্তু আপনাকে একটা এক্স হ্যান্ডেল পোস্ট দেখাই, আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আপনি এই পোস্ট করেছিলেন, সম্ভবত তার আগের দিন। আপনি বলেছিলেন মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি, দ্রুত আরও পরিণত, আবেগের সঙ্গে মিশেছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি, আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক। তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকার কাণ্ডারি। এবার হুমায়ুনের মন্তব্যে বঙ্গ রাজনীতিতে তো শোরগোল পড়লো, কিন্তু সাহেব কুণাল ঘোষ, আপনি তো লিখেছিলেন, এরা কেউ কিছু বলার আগে আপনি তো প্রথম জল্পনাটা উস্কে দিয়েছিলেন, এবং আপনি আজকে বলছেন অবাঞ্ছিত কথা বলছে, অবান্তর কথা বলছে। কি করে হয়? এই পুরো ডিবেট, এই পুরো জল্পনা শুরু তো আপনার এই টুইটার হ্যান্ডেলের পোস্টে, এই এক্স হ্যান্ডেলের পোস্টে। তাই কি বড় কিছু, বড় কোনো অঙ্ক কষা চলছে এই মুহূর্তে তৃণমূলে, নাকি সবটাই 2-1 জন বিধায়কের নিজস্ব বক্তব্য এবং বিতর্ক? যখন সুশাসনের কথা বলছি, যখন পুলিশ মন্ত্রীকে রিপ্লেস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখানে আসার কথা বলা হচ্ছে, তখন কসবা কাণ্ডের কথা তো বলতেই হবে, কারণ কসবা কাণ্ডের নেপথ্যে এখন প্রমোটার যোগ, এই প্রশ্ন উঠছে। গোষ্ঠীদ্বন্দ্ব শুনেছিলাম কেউ কোনো রকম নিরাপত্তা ছাড়াই চলে এসেছিল, কিন্তু প্রমোটার যোগ রয়েছে নাকি? বিহার থেকে পাপ্পু গ্যাংয়ের মডেলে বাংলায় অস্ত্র আসছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে বাংলায় বিহারের অস্ত্র ঢুকছে, এই প্রশ্ন তো করতেই হবে, কারণ কসবার গুলিকাণ্ডে আরো জোরালো হচ্ছে বিহার যোগ। কসবা কাণ্ডে ধৃত গুলজারকে জেরা করে আরো তথ্য পেয়েছে পুলিশ। সূত্রের খবর, 50 লক্ষ টাকায় বিহারে দুষ্কৃতীদের সুপারি দেওয়া হয়েছিল, এমনটাই গুলজার বলছে। গুলজার বলছে এই যে কাণ্ড কারখানা, এর প্ল্যানিং এর পেছনে 50 লাখ টাকা আছে, এবং এই সুপারি দেওয়া হয়েছিল বিহারে 50 লক্ষ টাকার বিনিময়। দেখুন, কি করে কলকাতায় বিহার থেকে 9mm পিস্তল আসছে? ফিরাদ হাকিমের পর এবার পুলিশকে নিশানা তৃণমূল সাংসদ সৌগত রায়। পুলিশ সূত্রে দাবি, বিহার থেকে 3 শার্প শুটারকে আনা হয়েছিল, তাদের মধ্যে 2 জন কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য। শুধু বিহার নয়, অন্য রাজ্যে এই 3 শার্প শুটারের বিরুদ্ধে খুন, ডাকাতি ও অস্ত্র আইনের 30-এর বেশি মামলা রয়েছে। কলকাতা পুলিশ পাপ্পুর ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে শুরু করেছে। তারা যোগাযোগ করেছে বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে। পুলিশ সূত্রে খবর, বিহারে একাধিক অপরাধের ঘটনায় জড়িত গুলজার। প্রশ্ন উঠছে, গুলজার কিভাবে যোগাযোগ করে পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সঙ্গে?
তাহলে কি পাপ্পু চৌধুরীর হাত ধরেই বিহার ঝাড়খণ্ড সীমানা টপকে রাজ্যে ঢুকছে বেআইনি অস্ত্র? পুলিশ সূত্রে দাবি, বিহারের জামুইয়ের একজনের মাধ্যমে পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ হয় গুলজারের। হামলার জন্য অস্ত্র আগেই পাঠানো হয়েছিল। পুলিশ সূত্রে আরও দাবি, কুখ্যাত পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্যরা নাম বদলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখত। পুলিশের চোখে ধুলো দিতে ছেলে সদস্যের নাম মোবাইলে মেয়েদের নামে সেভ করে রাখা হতো। আপাত দৃষ্টিতে দেখলে তদন্তকারীদের মনে হবে কোনো মেয়ের সঙ্গে কথোপকথন, কিন্তু কার মাধ্যমে গুলজার পাপ্পু গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, তদন্তকারীরা সেই উত্তর খুঁজছেন। বিহার পুলিশের সঙ্গে কথা বলে কলকাতা পুলিশ জানতে পেরেছে পাপ্পু চৌধুরী মূলত অস্ত্র ব্যবসায়ী। সে আগে একটি দলের হয়ে কাজ করত, এখন সে নিজেই দল বানিয়েছে। প্রসঙ্গত, শুক্রবার কসবায় নিজের বাড়ির সামনে আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ভর সন্ধ্যায় তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতী। কোনো কারণে বন্দুক থেকে গুলি বের হয়নি। ঘটনার সময় এক অভিযুক্ত যুবরাজ সিংকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা। পুলিশের দাবি, বিহারের কুখ্যাত পাপ্পু চৌধুরীর দলের নতুন এই সদস্য যুবরাজ সিং। কেন যুবরাজকে ব্যবহার করা হলো, কিংবা কবে এই গ্যাংয়ের সঙ্গে ধৃত গুলজার যোগাযোগ করলো, সেই প্রশ্নই উঠছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। শুক্রবার রাতে কসবায় 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করার চেষ্টা করে আততায়ীরা। তবে 9mm পিস্তলের ট্রিগার লক হয়ে যাওয়ার কারণে সেবার বরাত জোরে প্রাণে বাঁচেন সুশান্ত। আততায়ীদের একজন ঘটনাস্থলেই পাকড়াও করে স্থানীয়রা এবং বিহারের বাসিন্দা সেই ধৃত যুবরাজ সিং জানান, মাত্র 2500 টাকা হাতে পেয়ে তিনি অপারেশনে নেমেছিলেন। তারপর এক থেকে আর এক থেকে গুলজার অবধি পৌঁছেছিলাম। একের পর এক আততায়ীকে জেরা করে এই বিহার গ্যাংয়ের তথ্য উঠে এসেছিল। সুশান্ত বাবু তিনি এই গোটা ঘটনার পর কি বলছেন দেখুন। ওখানে একটা ভেড়ি আছে, আপনারা সবাই জানেন, যে ভেড়িটা একটা সমবায় করে চাষিরা চাষ করে, এবং এই ভেড়িটাকে কেন্দ্র করে একটা দালাল চক্র গড়ে উঠেছিল 2021-এর আগে, এবং এই ভেড়িটাকে সামনে রেখে প্রচুর মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলে নেওয়া হয়েছিল, এবং প্রতিশ্রুতি ছিল যে 22-এর পৌরসভা নির্বাচনে, কর্পোরেশন নির্বাচনের পরে সেই ভেড়িতে সেখানে কাজ করতে দেওয়া হবে। কিন্তু আমি ওখানে নির্বাচিত হওয়ার পরে সেই ভেড়ির কাজটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিই, এবং কিছুটা অংশ, প্রায় ওই 100 বিঘা না 150 বিঘা ভেড়িটা আছে, সেখানে কিছুটা অংশ ভরাট করেও নেওয়া হয়েছিল 4-5 কাঠা মতো। সেই জমিটাও চাষিরা যখন নাকি আমার কাছে অভিযোগ করে যে এটা ভরাট করা হয়েছে, চাষিরা 6 মাস আগে সে থানায় অভিযোগও জানায়, এবং সেই জায়গাটাও কাজ আমরা বন্ধ করে দিই। সুতরাং এটা তার কারোর স্বার্থে হয়তো আঘাত লেগে, হায়দার ওখানে গুলশন কলোনিটা হায়দার আমার হয়ে ওখানে দেখভাল করে। আমি সপ্তাহে একদিন যাই, শনিবার সকালবেলা 1 ঘন্টার জন্য। বাকি ও সুশান্ত বাবু, এ আবার কি শোনালেন? 1.5 দিন ধরে আমরা সাংবাদিকরা এখানে বসে বসে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে কে আপনার বিরোধী কাউন্সিলর সব খুঁজে ফেললাম, এবার আপনি বলছেন ভেড়ি নিয়ে বিবাদ। তবে গলসি থেকে শুট আউটের মাস্টারমাইন্ড যে গুলজারকে গ্রেফতার করা হলো, সে তো বলছে 2000 স্কোয়ার ফিটের বিবাদ, প্রমোটার যোগ। গুলজার শুনিয়েছিল সেই 2000 স্কোয়ার ফিটের হাতিয়ে নেওয়ার গল্প, সেটা কি পুরোটাই মিথ্যে? দেখুন। সুশান্ত ঘোষ যিনি আক্রান্ত হতে গিয়েছিলেন, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, তার উপরে যিনি আক্রমণ এনেছেন তাকে আপনি একটা গোডাউন ভাড়া দিয়েছিলেন? না, আমরা ভাড়া দেইনি, এখানে সালামি হিসাব চলে। ধরুন আপনি 1000 টাকা করে কিনলেন, বাড়ি এলাকা 1 টাকা উপরে। কাছে বিক্রি করেছিলেন? আমি গুলজারের কাছে বিক্রি করেছিলাম 2012 সালে। মানে এখন মালিক গুলজার নিজেই? ও হ্যাঁ, ওই বাড়িওয়ালা হলাম বিল্ডিং এর আমি, আর ওই গোডাউনে ইয়া গিরনে যে 2000 স্কোয়ার ফিট আছে তার মালিক হলো গুলজার। কিন্তু গুলজার যে অভিযোগ করছে তাকে জোর করে দখল করে নেওয়া হয়েছে তার গোডাউন। ও একটা হায়দার আলী বলে আছে, ওর দায়িত্ব যে পুরো গুলশান কলোনি আছে, পুরি গল্লি মাটিন পাড়া, ওর দায়িত্ব দেওয়া আছে। হায়দার আলী কে? হায়দার আলী হচ্ছেন আমাদের কাউন্সিলরের ছায়া সঙ্গী, ঘনিষ্ঠ। আপনার সঙ্গে ছায়া কাউন্সিলরের কেমন সম্পর্ক? আমাদের সঙ্গে কাউন্সিলর আমার পরপিতা আছে, সেটাই জানি।
আমাকে যদি কোনো প্রয়োজন হয় কোনো কারণে ওনার কাছে যায়, উনি বলে ভাই এই সব গুলশান কলোনি আলী দেখে আলীর সাথে কথা বল। তাহলে আপনি যেই ঘরটা বিক্রি করলেন সেই ঘরটা একজন দখল করে নিল, আপনি সব কাউন্সিলরকে অভিযোগ করলেন না? না, আলী আমার কোনো কথাই শুনতে চায় না, বলছে জুলকার যা করছে সব মিথ্যে, সব মিথ্যে, ও যা করছে সব সহি। এই যার কথা শুনলেন এনার নাম জুলকার আইন আলী। ওই যে হায়দার আলীর কথা বলেছিল গুলজার, সেই হায়দার আলী কে? সুশান্ত ঘোষের সঙ্গে তার কি সম্পর্ক? 2000 স্কোয়ার ফিট কোথায় গিয়েছিল? তাই নিয়ে জুলকার আইন তিনি এত কিছু বলে গেলেন, কিন্তু প্রশ্নটা তো সেটাই রইল যে ঠিক কি হয়েছিল, কেন শুট আউট, কেন কলকাতায় আমরা নিরাপত্তাহীনতা ভোগ করলাম এবং কেন বারবার আঙুল উঠল পুলিশে? ভালো করে ভেবে দেখুন একটার সঙ্গে প্রতিটা ইস্যু কিরকম কানেক্টেড। আজ শেষ করার আগে একটাই প্রশ্ন করব, এবং সেই প্রশ্ন আমাদের রাজনৈতিক কিংবা পলিটিক্যাল ব্রাসকেই করা। টাকা কামায় কাউন্সিলররা, যদিও তাদের কাজ জনসেবা করা, জনসাধারণের কাজ করা। টাকা কামায় বিধায়করা, টাকা কামায় মন্ত্রীরা, টাকা কামায় নেতারা। আম জনতা কি পায়? আম জনতার কপালে সেই দুর্ভোগ, সেই পকেটে টাকা না থাকা, সেই চিন্তা। আর এবার এই কসবাকাণ্ডের পর নতুন একটা ভয় যোগ হলো। রাস্তাঘাটে যেখানে সেখানে গুজরাট কিংবা বিহার থেকে আসা শার্প শুটাররা গুলি করে বেরিয়ে যাবে না তো? রাজনৈতিক নেতারা, মন্ত্রীমশাইরা জবাব দেবেন প্লিজ। জয় হিন্দ।